আইজিরে লকআপে রাইখা আইছি স্যার। ভালো করছো দুর্জয়। শোনো দুর্জয়, আমি এখন একটু বের হইব। শামসু আমাকে ফোন দিতেছে, দেখি শামসুর সাথে কথা বলতে হইব। তুমি এই দিক লক্ষ্য রাখো দুর্জয়, এইখানে যেন কোনো রকমের কোনো ঝামেলা না হয়। এই থানা কিন্তু সম্পূর্ণ এখন তোমার দায়িত্বে, তাই তুমি এটাকে গুছিয়ে রেখো যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। না না স্যার, সমস্যা নাই, আমি সেল ঠিকঠাক মতোই গুছিয়ে রাখবনি। আপনি আসার আগ পর্যন্ত কোনো জায়গায় বের হইব না স্যার, আপনি নিশ্চিন্তায় যাইতে পারেন। তবে স্যার, সমস্যা হচ্ছে আইজি তো এখন পর্যন্ত কোনো কিছু খাইতেছে না। এটার তো স্যার একটা সমাধান বের করতে হইব। উনি যদি এইভাবে না খেয়ে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়ব, তখন আবার উপর মহলে আমাদেরকেই জবাবদিহি করতে হইব স্যার। কি আর করা যাইব যদি উনি সত্যি খাইতে না চায়? দেখো কথাবার্তা বইলা যদি খাওয়ানো যায়। আমি আগে শামসুর সাথে কথা বলে আসি, দেখি শামসু আইজির বিষয়ে কি সিদ্ধান্ত দেয়, তারপর ওর ব্যবস্থা করা যাইবনি। তুমি আপাতত ওরে কোনোভাবে খাওয়ানোর একটা ব্যবস্থা করো, দেখো যদি কাজ হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে দেখতেছি কি করা যায়। তবে মনে হয় না স্যার কাজ হইব। এই লোক যে গাওরার গাওরা, এইরকম গাওরা লোক কিন্তু স্যার আমি খুব কমই দেখছি। সকাল থেকে অনেকবার ওনারে খাওয়ানোর জন্য বুঝাইলাম, কিন্তু আমার কোনো কথাই কানে তুলল না। আমার মনে হয় স্যার উনি নিজে অনুশোচনা করতেছে। এই অপরাধ করে মনে হয় নিজেকে এখন অপরাধী হিসাবে মনে করতেছে। সেই অনুশোচনা থেকেই হয়তো বা উনি কোনো কিছু খাইতে চাইতেছে না। তাছাড়া তো একটা লোক ইচ্ছাকৃতভাবে এত সময় না খেয়ে থাকতে পারে না। অনেক সময় ধরেই উনি কিন্তু না খেয়ে আছে স্যার। অনুশোচনা ওর পিছন দিয়ে বইরা দিব। পুলিশের প্রধান হইয়া ডিপার্টমেন্টের মান সম্মানের 12টা বাজাই দিছে, এখন আবার অনুশোচনা করতে বসে, তাই না? এই সমস্ত আবেগের কোনো মূল্য নাই এই সম্রাটের কাছে। যেহেতু অপরাধ করছে সেহেতু ওকে শাস্তি পেতেই হইব। পুলিশের প্রধানের পদ ব্যবহার কইরা জলযন্ত্র 2 জন পুলিশ অফিসারকে পুলিশ কাস্টডিতেই হত্যা করছে। ওর কি আর এত তাড়াতাড়ি নিস্তার আছে নাকি? আর শোনো দুর্জয়, রমজানের উপর যে হামলা হয়েছিল সেই ঘটনার তদন্ত কত দূর গেলা? এখনো কি কোনো কিছুই আপডেট খবর পাও নাই? গেলেই তো শামসু আমারে আগে এই কথা জিগাইব, কি জবাব দেব আমি? স্যার, ওই ঘটনার দায়িত্ব হাসানকে দেওয়া হয়েছে। হাসান স্যার শহরের সকল সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ কইরা তথ্য বের করার চেষ্টা করতেছে স্যার। আলাদা একটা টিম গঠন করে দিছি আমি হাসানের নেতৃত্বে এই ঘটনাটা তদন্ত করার জন্য। অচিরেই স্যার আমরা জানতে পারবো যে মূল ঘটনাটা কি হয়েছিল। ওই কালো রঙের গাড়িটা মূলত কার, সেটা স্যার আগে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। আশা করি স্যার খুব শীঘ্রই এই রহস্যের জটটা খোলা যাইব স্যার। আমরা খুবই সক্রিয়ভাবে কাজ করতেছি। আমি হাসানের উপর খুব প্রেশার ক্রিয়েট করছি। অতি তাড়াতাড়ি আপনাকে স্যার এই বিষয়ে একটা সঠিক তথ্য দিতে পারবো স্যার, চিন্তা করেন না স্যার। দিতে পারবো বললে হইব না দুর্জয়, যদি তাড়াতাড়ি সম্ভব এই রহস্য বের করো। রমজানের উপর হামলা হয়েছে, শামসুর কিন্তু মাথা
পুরো গরম আছে। শুধুমাত্র আমার জন্য শামসু প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতেছে না। আমি শামসুরে কথা দিছি যে যত জলদি সম্ভব এই রহস্য উন্মোচন করে ছাড়ব। সেই জন্যই শামসু চুপচাপ আছে। ওর মাথা গরম হওয়ার আগেই এই তথ্য তোমরা খুঁজে বের করার ব্যবস্থা করো। উঠলাম তাইলে আমি। স্যার, এখনই আমি হাসানের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি স্যার। ইরফান, অবশেষে তাহলে আমার আস্তানায় আসলে আমার সাথে দেখা করার জন্য। না এসে উপায় আছে? আপনি দেশে ঢুকছেন এতদিন পর, অবশ্যই আপনার সাথে দেখা তো করতে হইব। সেই দিনে আসতে চাইছিলাম, কিন্তু গুলশান রেডিন বারে আমার হোটেলে একটা গ্যাঞ্জাম হয়েছিল, তো সেটা মেটানোর জন্যই গিয়েছিলাম। লিয়াকত তোমারে সব কিছু খুইলা বলে নাই? আমরাই তো ওই হোটেলে শামসুর লোকের উপর আক্রমণ করছিলাম। তা ওই হোটেলটা যে তোমার ছিল সেটা আমরা জানতাম না। সেই কারণেই ওইখানে ওই রকম অপ্রত্যাশিত হামলা করা হয়েছে। শাকিল ভাই, আমি ইরফানকে সব কিছুই খুইলা বলছি। শামসুরকে দুর্বল করার জন্য যে আপনি ওর লোকেদের উপর হামলা করছেন সেটা আমি ইরফানকে খুইলা বলছি। আর আপনি যে শামসুকে হত্যা করার উদ্দেশ্যে দেশে ঢুকছেন সেটাও ইরফানকে বলছি। সেই জন্য ইরফান আপনার পরিকল্পনা সম্পর্কে জানার জন্য আপনার সাথে দেখা করতে আইছে। শোনেন, আপনি তো বেশ কিছুদিন ইন্ডিয়াতে ছিলেন। এতদিন ইন্ডিয়াতে থাকার পর বাংলাদেশ সম্পর্কে হয়তো বা আপনার সেই রকম সঠিক কোনো ধারণা নাই। দেশের পরিস্থিতি এখন কিন্তু সম্পূর্ণই উল্টা। আমাদের হাতে আগে ক্ষমতা ছিল, কিন্তু এখন আমরাই দুর্বল হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি মোটেও আগের মতো নেই। সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে। এক কোপা শামসুই পুরো দেশের সিস্টেমটা পাল্টায় ফেলাইছে। দেশের যত বড় বড় সন্ত্রাসী ছিল সবাই কোপা শামসুর হাতেই নিহত হয়েছে। আব্বাস থেকে শুরু করে লাল বাদশা পর্যন্ত কোপা শামসুর কাছে টিকতে পারে নাই। আর আমাদের মুরব্বী সকলকেই কোপা শামসু জেলে বন্দি করে রাখছে। তাদেরকে কোনোভাবেই জামিন করাইতে পারতেছি না। এই মুহূর্তে এই অবস্থায় শামসুর উপর আক্রমণ করতে হইলে খুব ভেবেচিন্তে করতে হবে। শোনো ইরফান, তোমার কি মনে হয় এতদিন যাবৎ আমি ইন্ডিয়াতে বসে সময় কাটাইছি? বিহারে থেকে আমি বাংলাদেশের সমস্ত আপডেট খবর সব সময় রেখেছি। শামসু যে এখন দেশের সবচাইতে বড় নেতা সেটা আমি খুব ভালো করে জানি। আর সব পরিকল্পনা কইরাই আমি দেশে ঢুকছি। আমার বন্ধু কালা জাহাঙ্গীর পাকিস্তান থেকে কিছুদিন পরেই বাংলাদেশে ঢুকবে। আমি তাই আগেই এসেছি যাতে ওর কাজগুলো করতে সুবিধা হয়, সেজন্য পরিস্থিতিটা ঠিকঠাক করার জন্য। কালা জাহাঙ্গীর যদি দেশে ঢুকে তাহলে তো পরিস্থিতিটাই সম্পূর্ণ পাল্টে যাবে। উনি তো খুবই দুর্ধর্ষ লোক, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এখন আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেই কথা আগে বলেন। শোনো ইরফান, জাহাঙ্গীর দেশে ঢোকার আগে শামসুকে পর্যাপ্ত পরিমাণ দুর্বল করতে হবে আমাদের। ওর আশেপাশের যত লোক আছে সবাইকে এক এক করে সেটে ফেলতে হবে। আর ওর ডালপালাগুলো সেটে ফেলতে হলে অবশ্যই আমাদের অস্ত্রের প্রয়োজন হইব। লোকজন যা লাগে সেটা আমি দেব, সেটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। তবে বেনাফুল দিয়ে আমি 3টা অস্ত্র
দেশে ঢুকানোর পরিকল্পনা করতেছি। আর এই বিষয়ে তোমাদের দুইজনের আমার হেল্প লাগবে। তোমরা শুধু অস্ত্রগুলো সঠিকভাবে দেশে ঢুকানোর ব্যবস্থা করবে, আর বাকি সব আমি নিজে থেকে করে নেব। তোমরা শুধু এইটুকু করলেই হবে। আইজি গ্রেপ্তার হওয়ার পর তো প্রশাসন আগের থেকেও অনেকটাই স্ট্রং হয়ে গেছে। এই মুহূর্তে এই কাজটা করা খুব একটা সহজ ব্যাপার হবে না। তবে আপনি যেহেতু বলছেন, দেখি আমি চেষ্টা করে। শোনো ইরফান, কাজটা তোমাদের আরও সহজ করে দিচ্ছি আমি। অচিরেই আমি ঢাকা শহরে অনেক বড় একটা বোমাবাজি করব। এই বোমাবাজিতে অনেক লোকই প্রাণ হারাবে, আর প্রশাসন তখন এই ঘটনাটা নিয়েই ব্যস্ত থাকবে। এই ফাঁকে তোমরা অস্ত্রের চালানটা দেশে ঢুকাইতে পারবা, তখন আর এত প্যারা হবে না। হয় এটা করলে প্রশাসন এইদিকে ব্যস্ত হইয়া পড়ব, আর এই ফাঁকে আমরাও চালানটা খুব শীঘ্রই দেশে ঢুকাতে পারবো। তাহলে আপনি এক কাজ করেন, অতি জলদি প্রস্তুতি নেন, আর মালগুলো বর্ডারে আনার ব্যবস্থা করেন, যাতে সাথে সাথে দেশে ঢুকানো যায়। আচ্ছা ঠিক আছে ইরফান, তোমরা তাহলে প্রস্তুত থাকো। আমি অচিরেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যবস্থা করতেছি। তাহলে আমরা এখন উঠলাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার হাবিব, একা একাই দেখি পার্টি অফিসে বসে আছো? মাস্টার কি এখনো আসে নাই নাকি? না না শফিক ভাই, কেবল গায়ে আসলাম আমি। আইসা তো মাস্টারে দেখলাম না। ফোন দিয়েছিলাম, রাস্তায় আছে বলে কিছুক্ষণের ভিতরে হয়তো চলে আসবো। তা দাঁড়াই রইলেন কেন? বসেন। এই তো তা, তুইও বসেক। মাস্টার রাস্তায় আছে, কিছুক্ষণের ভিতরেই চলে আসবনি। কি ব্যাপার হাবিব, আজকে এত নরম সুরে কথা বলতেছে কেন? কোনো কি ঘটনা আছে নাকি? না আবার কোনো জায়গায় কোনো প্যাস্টেস লাগলো? ইশালা বুড়া জিনের কথা শুই না সব সময় এখন কলিজার ভিতরে আলাদা একটা ভয় কাজ করে, যে কোন জায়গায় বান কোন আকাম আবার ফাঁস হয়ে গেল। কিভাবে যে এর পিছ থেকে সরবো সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, ঠিক আছে, বসতেছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন তো? এই শীতের ভিতরে মাস্টার কি আর ভালো থাকি বলো? 2 দিন ধরে মনে হয় শীত একবারে বেশি পড়ছে। কালকে রাতে তো শীতে প্রায় জুইমাই গেছিলাম। তোমার ভাবি পরে তেল টেল মালিশ কইরা অনেকভাবে নর্মাল করছে আমারে। মনে হয় না এবারে শীত পার করতে পারবো মাস্টার। কি যে বলেন না শফিক ভাই, দিব্যি এই শীতের ভিতরে পুরো বগুড়া শহর গাড়ি দিয়ে ঘুরে বেড়াইতেছি, আর আপনি বলতেছেন এবারে শীত পার করতেই পারবেন না? এটা কোনো কথা হইল শফিক ভাই? কিভাবে পার করি মাস্টার? কালকে রাতে যে অবস্থা হয়ে গেছিলাম তুমি দেখলে সেন বলতে পারতা। শালা বুড়া জিন, এত তাড়াতাড়ি কি মরবো নাকি? এ মরলেও তো তাও একটা আপদ দূর হয়। তা মাস্টার, তুমি কি ওই জায়গায় দাঁড়াই দাঁড়াই এই কথা বলবা নাকি? এইদিকে চেয়ার ফাঁকা আছে, বসো নাকে মাস্টার। সে আইসা দাঁড়াই এই আলোচনা শুরু করে দিছ। তা চাচা, আপনি কুটি গেছিলেন? কুটি থেকে আসতেছেন চাচা? এই তো তোতা, গেছিলাম একটু থানায়। আরিফরে ধরে নিয়ে আইছে তো, বগুড়াতে নিয়ে আইসা পৌঁছাইছে। তাই ওসি আমারে ফোন দিছিল, ওসির সাথে আলোচনা করে আসলাম। তা মাস্টার, আরিফ কি কোনো কিছু স্বীকারোক্তি দিছে ওর সাথে এই ঘটনায়? আর কে কে জড়িত আছে? উপজেলার এই টাকাগুলো ভাগ
কোন কোন নেতা কর্মী খাইছে সেই সম্পর্কে কি আরিফ কোনো তথ্য স্বীকার করছে নাকি পুলিশের কাছে? না না হাবিব ভাই, এখনো আরিফ কোনো কিছুই স্বীকার করে নাই। রিমান্ড রুমে তো জিজ্ঞাসাবাদের জন্য ওরে নেওয়া হয় নাই। কিছুক্ষণ পরে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ওরে রিমান্ড রুমে নিব, তখনই সব কিছু বের হয়ে আসবে নি সামনে। শোনো মাস্টার, তুমি কিন্তু ওসিরে খুব কড়াভাবে বলে দিবা আরিফকে যেন ভালো করে জিজ্ঞাসাবাদ করে। আমি 100% শিওর এই টাকার ভাগ আরিফ একা খায় নাই, এর সাথে অনেকেই জড়িত আছে। তাই ওসি যেন সঠিক তথ্য ওর মুখ থেকে বের করতে পারে। হাবিব ভাই, ওসিরে নতুন করে আর কোনো কিছু বলার দরকার নাই, সব কিছুই বলা আছে। এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। একজনও কোনো রকমের বিন্দু পরিমাণও ছাড় পাইব না। তোর কি মনে হয় রে ইরফান, ডেন্ডি শাকিল কি সত্যি শামসুর সাথে টক্কর দিয়া মাঠে টিকা থাকতে পারবো, না অন্যদের মতো ডেন্ডি শাকিলও শামসুর কাছে ধরা খাইব? কি মনে হয় তোর? আরে না, ওইগুলো আলগা চাপা। শামসুর সাথে মাঠে টিকা এত সোজা না। কত বড় বড় নেতা সন্ত্রাসীরা শামসুর কাছে ধরাশায়ী হয়ে গেল। আর ওই তো কোথাকার পুঁটি মাছ, ওই এতদিন বিহারে থাইকা বাংলাদেশে ঢুকছে, ওর মরণে চুলকানি আইছে। সেই জন্য দেখবি সবার মতো ওইও শামসুর কাছে ফুটুস কইরা ফুইটা যাইব। শামসুর সাথে টক্কর দেওয়া তো সোজা না। আমারও তাই মনে হয়। সুবিধা হয়তো বা করতে পারবো না, তা ওরে যে অস্ত্রের চালানগুলো আয়না দিতে চাইলি সেটা কিভাবে আনবি? প্রশাসনের ভিতরে এখন কি কেউ আর আমাদের হয়ে কাজ করব? যে গরম গরম পরিস্থিতি এখন। শোন, মালগুলো রংপুর বর্ডার দিয়া ঢুকানোর চেষ্টা করব। ওই জায়গায় ওসি মোর্শেদকে কিছু মাল করে দিলে ওই এমনিতেই মালগুলো ঢুকিয়ে দিব। আর দেশে যে ওরা বোমাবাজিটা করতে চাইলো, দেখি কি করে। যদি বোমাবাজি সফলভাবে করতে পারে তাহলে মালটা আমরা সফলভাবে ঢুকিয়ে দেব। বাকিটা ডেন্ডি শাকিলের বিষয়। যদি শামসুরে মারতে পারে তাহলে আমাদের জন্য ভালো, আর যদি না পারে তাহলে ওই ধ্বংস হয়ে যাবে। এখানে আমাদের কোনো লস হবে না। শোন, আগামীকালকে কিন্তু মুরব্বীদের শুনানির ডেট, তাই ওইখানে আমাদের থাকতে হইব। চল এখন কোথাও না যাইয়া সরাসরি মুজাম্মেল আঙ্কেলের সাথে কথা বলে আসি এই বিষয়ে। মুজাম্মেল আঙ্কেল দেখি এবার কি করতে পারে। প্রতিবার তো জামিন করানোর কথা বইলা পরের বার আর করতে পারে না। দেখি এইবার নতুন করে কি কাহিনী শোনায়। আচ্ছা ঠিক আছে, চল দেখি। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম রমজান, কি অবস্থা রে তোর? অবশেষে তাহলে ঘুম ভাঙছে তোর? আমি তো কেবলই বের হইতেছিলাম, ভাবলাম তোরে আর ডাকবো না। মনে হয় অনেক টায়ার্ড হইয়া আইসা রুমে শুইছস, সেই জন্যই তোরে আর ডাকতে চাইলাম না। তা দেখি তুই চইলে আইসস। কি অবস্থা ওইদিকে, সব কিছু কি ঠিকঠাক আছে রমজান? হাসপাতালে কি খবর? পরে তো আর ব্যস্ততার কারণে তোরে ফোন দেওয়া হয় নাই। নরেশের অবস্থা এখন কি রকম আছে? হ্যাঁ শামসু ভাই, নিতাইয়ের অবস্থা আগের চাইতেও কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফিরছে নিতাইয়ের। ডাক্তার বলছে আপাতত ওই সংখ্যামুক্ত আছে, কয়েকদিন বেড রেস্টে রাইখা তারপর সাইরা দিব। তা শামসু ভাই, আমাদের উপর কারা হামলা করলো সেই সম্পর্কে কি কোনো তথ্য পাইছেন? না রমজান,
এখন পর্যন্ত পুলিশ এটার বিষয়ে কিছু জানতে পারে নাই, তবে পুলিশ মাঠে কাজ করতেছে। চিন্তা করিস না, এই ঘটনার সাথে যে জড়িত থাক অচিরেই ধরা পড়ে যাইব। শামসু ভাই, মনে হয় না পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো। পুলিশ শুধু লেনদেন করব। বিষয়টা আসলেই আমাদেরকেই তদারকি করার দরকার ছিল। পুলিশকে দায়িত্বটা দেওয়া ঠিক হয় নাই। পুলিশকে যতই আপনি চাপ প্রয়োগ করেন না কেন, এদেরকে দিয়া কোনো কাজই হইব না। আজ পর্যন্ত পুলিশ কি কোনো ঘটনার সঠিক তদন্ত কইরা বের করতে পারছে? সে আমাদেরকেই মাঠে নাইমা কাজ করতে হয়েছে। দেখবেন এবারও ঠিক সেই রকমই ঘটনা ঘটবে। দেখি না রমজান, সামনে কি হয়। সম্রাট আমার কাছে 2 দিনের সময় চাইছে এই রহস্যটা বের করার জন্য। দেখি ওরে 2 দিন সময় দিছি, এই 2 দিনের ভিতরে কি রেজাল্ট দেয়। যদি কাজ করতে না পারে তাহলে তুই তো আসছিস, তখন তোরে হুকুম দিয়ে দিব, মাঠে নাইমা পড়বি। যেই বা যারা এই ঘটনা ঘটাক না কেন, তোর কি মনে হয় ওদেরকে আমি খুঁজে না বের করেই ছেড়ে দিব? আমার কাছের লোকদের উপর আক্রমণ করতেছে মানে এটা অনেক বড় ধরনের একটা পরিকল্পনা। আমাকে আস্তে আস্তে দুর্বল করার প্ল্যান চলতেছে। সেটা কে করতেছে সেই ব্যক্তি আমার অবশ্যই খুঁজে বের করার দরকার আছে। ওরে তো একটু দেখতে হইব আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বিষয়টা দেখেন। তা উস্তাদ, এখন কি আপনি কোনো জায়গায় বের হইতে চাইতেছেন নাকি? আমি কি আপনার সঙ্গে যাব, না আপনি একাই যাইতে চাইতেছেন? উস্তাদ, এখন কিন্তু সময় ভালো না, পরিস্থিতিও ভালো না। আমি মনে করি আপনার সাথে এখন সব সময় আমার থাকাটা জরুরি। বাইরে আলতু পালতু কাজ কাম বাদ দিয়া এখন থেকে 24 ঘন্টায় আমি আপনার সঙ্গে লেগে থাকব। ভুল করে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা কোনোভাবেই মাইনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থাকিস নি তুই, সমস্যা নাই। আগে নিতাই সুস্থ হয়ে উঠুক, তারপর তোরে আমার সঙ্গেই রেখে দেবনি। শত্রুরা দিনকাল যে হারে বাড়তেছে, তাতে করে তোরে এখন আমার খুব প্রয়োজন। তুই একমাত্র ভরসাযোগ্য ব্যক্তি যে কিনা বিনা স্বার্থে আমার জন্য সব সময় কাজ করে যায়। এখন গাড়িটা বের কর, চেম্বারের দিকে বের হব। শামসু, কি খবর? আইজিরে দিয়া তো এখন পর্যন্ত কোনো কিছুই স্বীকার করাইতে পারলাম না। প্রেসিডেন্ট একটু আগেও ফোন দিয়ে আমারে আইজির বিষয়ে খোঁজ খবর নিল। ওরে এখন পর্যন্ত চালান করতেছি না সেটা জানতে চাইলো, আর ওই কিছু স্বীকার করছে কিনা সেটাও জিগাইল শামসু। আইজি সালামতের বিষয়টা তো এখন পর্যন্ত চলমান আছেই। প্রেসিডেন্টের এত তাড়াহুড়া লাগছে কেন ওরে চালান করে দেওয়া না? ওরে চালান করা কি খুবই জরুরি নাকি? ওর কাছ থেকে তথ্য আগে বের করি। শামসু, সালামত যাই বলুক না কেন, ওরে কিন্তু আমার বিন্দু পরিমাণ বিশ্বাস হয় না। এই ঘটনার সাথে যে তৃতীয় পক্ষ জড়িত আছে সেটাতে আমি 100% শিওর। ওরে দিয়া যেভাবে হোক মুখ খোলাইতেই হইব। জ্যাকির মতো সামান্য একজন সন্ত্রাসী কখনোই 50 লাখ টাকা আইজিকে দিবে না। এখানে আইজি কথা গড়বড় করছে, আর জ্যাকির সাথে আমাদের কোনো লিঙ্ক নেই। আমাদেরকে মামলায় ফাঁসানোর জন্য জ্যাকি আইজিকে কেন চাপ দেবে? আইজির কথা সম্পূর্ণ উল্টাপাল্টা। সেলিম ভাই, আইজি সালামত আর সৈকতের নামে যে মামলাটা
দায়ের করতে বলছিলাম সেই মামলাটার কি করলেন? মামলার কাগজ তো শামসু সম্পূর্ণ রেডি করছি। এখন শুধু মঞ্জুরুলের বাবা এইখানে স্বাক্ষর করলেই সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। মঞ্জুরুলের বাবা আমার গেস্ট হাউসেই আছে। তাহলে কাগজটা আমার কাছে দিয়েন, আমি ওনার কাছ থেকে সাইন নিয়ে ওনাকে আবার গ্রামের বাড়িতে পাঠাই দেবনি। শামসু, আগামী রবিবার তো কাদের মোল্লা, হাজি সিদ্দিক ওদের মামলার শুনানি। ওদের বিরুদ্ধে তো শক্ত কোনো এভিডেন্সই প্রবেশ করতে পারলাম না। এবারে জামিন কি আটকাতে পারবো কোনোভাবে? জজের সাথে কথা বইলা শুনানির ডেটটা দেখেন পিছানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি দেখি জজের সাথে কথা বইলা কোনো কিছু করা যায় কিনা। কিরে সম্রাট, ওই জায়গায় দাঁড়াই রইলি কেন? তোর জন্যই তো অপেক্ষা করতেছি আমরা। এইদিকে আইসা বসে চেয়ারে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? হ সম্রাট, এই তো আছি মোটামুটি। তা তুমি কেমন আছো সম্রাট? এই তো স্যার, চলতেছে কোনো রকম। সব কিছুর সাথে আগের মতো অ্যাডজাস্টিং করে নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। আগে যাদেরকে নিয়ে কাজ করতেছিলাম এখন তো তাদের প্রায় অনেকেই নাই। নতুন নতুন সব কলিগ তো, তাই সবার সাথে সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতেছি স্যার। সম্রাট, আইজির সাথে কথা বইলা নতুন কোনো তথ্য কি বের করতে পারছো আইজির কাছ থেকে? স্যার, ওর সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম, কিন্তু স্যার কথা বইলা তো কোনো কিছুই সুবিধা করতে পারলাম না। আইজি সেই এক গানই বারবার গাইতেছে। জ্যাকির নির্দেশেই নাকি এই কাজটা করছে আইজি। জ্যাকি নাকি ওর ছেলের অপহরণ করছিল। এমনি এমনি কি মুখ খুলবো নাকি রে সম্রাট? তরে আমি যেটা বইলা দিছিলাম সেটা কর। কালো কাপড় দিয়া ওর হাত মুখ বাইন্দা তারপর যদি জিজ্ঞাসাবাদ করস, তাহলে ওর কাছ থেকে মৃত্যুর ভয়ে সঠিক কথা যদি বের করা যায়। তাছাড়া কিন্তু আইজি হাজারো টর্চার করলেও ওই কখনোই মুখ খুলব না। তোরে আমি যেইভাবে যা শিখাই দিছি সেটা কর। দোস্ত, শুধু কালো কাপড় দিয়া ওর চোখ মুখ বান্ধা না, এর চাইতেও বড় কিছু করছি। গাড়ি টাড়ি সব রেডি কইরা ফেলাইছিলাম যে ওরে নিয়া জঙ্গলের ভিতরে গুলি কইরা মাইরা ফেলাই দিব। তারপরেও ওই কিন্তু কোনো রকমের কোনো মুখ খোলে নাই, শুধু বারবার জ্যাকির কথাই বইলা যাইতেছে। এত কিছু করার পরেও যেহেতু মুখ খুলতেছে না, তাহলে আমারও মনে হয় এই ঘটনা হয়তো বা জ্যাকির কথা মতোই ঘটাইছিল ওই। তাহলে এখন আমাদেরকে জ্যাকি কোথায় আছে সেইখান থেকে ওরে ধরে নিয়ে আসতে হইব। তাহলেই জ্যাকির কাছে শুনতে পারলেই আইজি সত্য কথা বলতেছে কিনা সে বিষয়ে আমরা 100% শিওর হইতে পারবো। এখন জ্যাকিকে লাগবে। তাহলে সম্রাট তাই কর, প্রশাসনকে মাঠে নামাই দে জ্যাকিরে ধরে নিয়ে আসার জন্য। হয়তো আর সেই দিন পলাইয়া দেশের বাইরে যায় নাই, দেশের ভিতরে আছে। তাই ওরে আগে খুঁজে বের করার ব্যবস্থা কর। এই রহস্য অবশ্যই উন্মোচন করতে হইব। আমার কেন জানি বারবার মনে হইতেছে যে আইজি হয়তো আমাদের কাছ থেকে বড় ধরনের কোনো একটা কিছু লুকাইতাছে। তাই তুই তাড়াতাড়ি জ্যাকিরে আগে খুঁজে বের করার ব্যবস্থা কর। এই রহস্যের শেষ আমি দেখতেই চাই। হয় এই শালা জ্যাকিরে ধরতে পারলেই রহস্য অনেকটা উন্মোচন করা যাইব। দেখি আইজি যে বারবার জ্যাকির গান গাইতেছে, ওরে আগে ধরি,
তারপরে বোঝা যাইব যে আইজি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। আর সম্রাট, তুই প্রস্তুতি নি, আগামীকালকেই আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রধান হিসাবে তোরে ঘোষণা করব। আচ্ছা ঠিক আছে, কি আর করার, তোরা যেহেতু ছাড়বি না তাহলে আমি প্রস্তুতি নিচ্ছি।